হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে রবিবার। গতকাল সন্ধেবেলাও একটা বাংলাদেশি মার্কেটে গেছিলাম, সেখান থেকে এই সমস্ত সবজিগুলো কিনে নিয়ে এসেছি। গতকাল ওই ওয়াটারফ্রন্ট মার্কেট যাওয়ার সময় যে বাংলাদেশি ড্রাইভার দাদা আমাদেরকে ঠিকানাটা দিয়েছিল বাংলাদেশি বাজারে, সেখান থেকেই নিয়ে এসেছি এই সবজিগুলো। আমরা এখানে আসার পর থেকে প্রত্যেক সপ্তাহে তো বাজারে যাচ্ছি, তো এখানে কোনো দোকানেই কিন্তু পটল আর কাঁকরোল দেখতে পাইনি। তো বাংলাদেশি দোকানে যাওয়ার পরে পটল আর কাঁকরোল দেখতে পেয়েছি, তাই নিয়ে চলে এসেছি। তবে আমরা যে বাংলাদেশি মার্কেটটায় গেছিলাম সেখানে বেশিরভাগ জিনিসই ওই কার্টনে করে বিক্রি হচ্ছে, মানে ধরুন অনেকটা করে পরিমাণ যদি আপনি জিনিস নেন তাহলে আপনার লাভ। আর লুজ জিনিস খুব কম বিক্রি হচ্ছে। আমরা দু একটা দোকান দেখতে পেলাম যেখান থেকে আমরা এই খুচরো জিনিসগুলো কিনতে পেরেছি। তবে আমরা যে জায়গাটায় থাকি সেখান থেকে বাজারগুলো সব একটু দূরে দূরে, সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি সপ্তাহে যখন বাজারে যাই তখন সব জিনিসই একটু বেশি করে তুলে নিয়ে চলে আসি, যাতে মানে পরের সপ্তাহে যদি নাও যেতে পারি তাতেও অসুবিধা হয় না। আলফানসো আমের একটা বক্স আর তার সাথে এত এত সবজি সব নিয়ে আমাদের 105 দিরাম মতন লেগেছে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 2385 টাকা মতন। আর এই বেবি বিটরুটের একটা বক্স আমার ছেলেকে ফ্রি দিয়েছে ওরা। তবে যা জিনিসপত্র নিয়ে এসেছি এটা আমার 2 সপ্তাহ মতন চলে যাবে। এবার টুকটাক যদি আলু পেঁয়াজের দরকার পড়ে তখন সেটা নিচে সুপার মার্কেটগুলো থেকে নিয়ে আসলেই হবে। আজকে পটল চিংড়ি বানাবো, পটল এনেছি যেহেতু। তার আগে ছেলের মাথায় একটু লেবুর রস লাগিয়ে দিই। এই রবিবার রবিবার করে ওর মাথায় এই লেবুর রসটা লাগিয়ে রাখি। সারা সপ্তাহ খুব তাড়াহুড়ো করে ভোরবেলায় চান করে স্কুলে যাই, তো আমিও সকালবেলা ঠিকঠাক দেখার সুযোগ পাই না। আর এই লেবুর রস মাঝে মাঝে মাথায় লাগালে ড্যান্ড্রফের সমস্যা থাকলে সেটা একটু কম থাকে। বড় ছোট সবাই লাগাতে পারে, আমিও আগে লাগাতাম, কিন্তু এখন আর সময়ও করতে পারি না আর ইচ্ছেও করে না। এখন লাগিয়ে রেখে দিলাম, কয়েক ঘন্টা থাকুক, তারপরে শ্যাম্পু দিয়ে চান করে নেবে। স্কুল থেকে কোন দিন 4টেই ফেরে, কোনো দিন 3টেই ফেরে। বাড়ি এসে অবেলায় চান করলে আবার হাঁচবে নইলে কাশবে, সেই জন্য ভোর ভোর চান করিয়ে পাঠাতে হয়। তাই অগত্যা রবিবার ছাড়া কোনো উপায় নেই। গত সপ্তাহে ক্যারিফোর বলে যে সুপার মার্কেটটা আমাদের বাড়ির কাছে আছে, ওখান থেকে এই চিংড়ির প্যাকেটটা নিয়ে এসেছিলাম। তো এটা পরিষ্কার করা হয়নি, ওভাবেই ফ্রিজে রাখা ছিল। তো আজকে যেহেতু পটল চিংড়ি করব তাই ভাবছি এই প্যাকেটটা আগে শেষ করি। চিংড়ি মাছটা এই ধুতে পরিষ্কার করতেই যেটুকু সময় লাগবে। আর এই পিঠের দিকে যে কালো রঙের পার্টটা থাকে, এটা যদি ঠিকঠাক না বার করা হয় তাহলে আবার সব খাওয়ার পর পেট খারাপ হবে। রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ সেদ্ধ আলু দিয়ে করব, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে। আমি কিছুদিন আগে দুবাইয়ের চিকিৎসা ব্যবস্থা কীরকম সেই নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো সেখানে আমার এক দিদি প্রশ্ন করেছিলেন যে মেডিকেল ইন্স্যুরেন্স ছাড়া কি এখানে চিকিৎসা হওয়া সম্ভব। তো এরকম প্রশ্ন হয়তো অনেকের মনেই থাকতে পারে। তো এ ব্যাপারে একটু বলি। যদি আপনি কোনো ইমার্জেন্সিতে হসপিটালাইজড হতে চান বা হসপিটালে যান, তো প্রথমে আপনাকে হসপিটালে জিজ্ঞেস করে নেবে আপনি ট্যুরিস্ট নাকি এখানকার বাসিন্দা। যদি ট্যুরিস্ট হন তাহলে আপনার কাছে তো এমিরেটস আইডি থাকবে না, কিন্তু বেড়াতে এসেও তো অনেকেই অসুস্থ হয়ে পড়তেই পারেন। তো সেক্ষেত্রে তারা ভিসা আর পাসপোর্ট দেখিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ক্যাশ টাকা দিয়ে ট্রিটমেন্ট করাতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্সও থাকে। তো তাদের যদি সেই ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্স করা থাকে তাহলে তারা সেটা দিয়েই চিকিৎসা করাবে। আর আপনি যদি এখানকার স্থায়ী বাসিন্দা হন, মানে আপনার কাছে যদি এমিরেটস আইডি থাকে, তখন সেক্ষেত্রে হসপিটাল থেকে জিজ্ঞেস করবে যে আপনার ইন্স্যুরেন্স আছে কি না। কিন্তু এদেশে যেহেতু চিকিৎসা ব্যবস্থা একটু ব্যয়বহুল, সেক্ষেত্রে আপনার যদি ইন্স্যুরেন্স না থাকে তাহলে আপনারই ক্ষতি। সেই জন্য মোটামুটি সবাই এখানে ইন্স্যুরেন্স করিয়েই রাখে, যাতে হঠাৎ করে কোনো বিপদ এলে আপনাকে টাকার চিন্তা করতে না হয়। কথা বলতে বলতে চিংড়িগুলো সব বাছা হয়ে গেল। এই সুপার মার্কেটগুলো থেকে যখন চিংড়ি নিয়ে আসি তখন চিংড়ির মধ্যে মনে হয় ভিনিগার বা কিছু একটা দেওয়া থাকে, কারণ ধোয়ার সময় এত ফেনা বের হয়, যতবার ধুই ততবারই ফেনা বেরোতেই থাকে। অন্য জায়গা থেকে যখন চিংড়ি কিনি তখন কিন্তু এই সমস্যাটা হয় না, বা আমার আগেও যখন চিংড়ি কিনেছি তখন এই সমস্যাটা কিন্তু আমার হয়নি কখনো। এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে বিকেলবেলা ভাবছি ওই দুবাইয়ের যে গোল্ড সুক আছে, মানে যেখানে প্রচুর সোনার দোকান, সেখানে আজকে যাব ঠিক করেছি। না মানে সোনা কিনতে যাব না, জাস্ট জায়গাটা দেখতে যাব। শুনেছি ওই জায়গাটা খুব সুন্দর। অনেক দিন ধরেই যাব করছিলাম, কিন্তু আর কখন যাব সেই সুযোগটাই করে উঠতে পারছিলাম না। নর্মাল সোনার দোকান হলে একরকম হয়, কিন্তু এটা যেহেতু দুবাইয়ের সোনার দোকানে যাব, তার মানে নিশ্চয়ই স্পেশাল কিছুই আছে। আর পৃথিবীতে বোধহয় এমন কোনো নারী নেই যারা সোনার গয়না পছন্দ করেন না। অবশ্য শুধু নারী বললে ভুল হবে, অনেক পুরুষও আছেন যারা সোনার গয়না পরতে খুব ভালোবাসেন। আপনাদেরকেও নিয়ে যাব, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। পটল চিংড়ি মোটামুটি আমার রেডি। এবার লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে দিচ্ছি।
এর সাথে গরম গরম ভাত জাস্ট জমে যাবে। এখন বাজে বিকেল 6:30, বাইরে এখনও বেশ রোদ রয়েছে, যার জন্য একটু গরমও লাগছে। যাই হোক, আমরা এবার একটু চাটা খেয়ে রেডি হয়ে বেরোবো। বাড়ির ভেতরে থাকলে কিন্তু একদমই গরমটা বুঝতে পারছি না, কিন্তু বাইরে এলে বেশ গরম। এমন নয় যে বাড়ির ভেতরে সবসময় এসি চলছে, তা কিন্তু নয়। যেহেতু সব কাঁচের জানলা, সেজন্য রোদটা ঠিকঠাক ভেতরে ঢোকে না। যাই হোক, এখন আমরা চলে এসেছি দুবাইয়ের গোল্ড সুকে। রাস্তার দুই দিকে শুধু সোনার দোকান, মানে কোন দোকানটা ছেড়ে কোন দোকানটার দিকে তাকাবো বুঝতে পারছি না। এত বড় মার্কেট, আর লাইন দিয়ে শুধু সোনার দোকানগুলো রয়েছে। আর সমস্ত নতুন নতুন ডিজাইন, মানে এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ, কোনো দোকানের ডিজাইনের সঙ্গে কোনো দোকানের ডিজাইনের কোনো মিল নেই। সমস্ত ডিজাইন পুরো আলাদা। আর প্রত্যেকটা জুয়েলারি দেখুন, মানে এত নজর কাড়া সব ডিজাইন, দেখেই মানে মনটা একদম খুশি হয়ে যাচ্ছে। এখানে এত এত দোকান, একটা একটা করে দোকানের ভিডিও করা তো সম্ভব না, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এখানকার মানে সোনার দোকানগুলো কী রকম, মানে এত সুন্দর এত সুন্দর কি বলবো। মানে লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সব রকমের জুয়েলারি রয়েছে এখানে। মনে হচ্ছে কয়েক হাজার সোনার দোকান রয়েছে। আর চুড়ি, গলার হার, মানে সিম্পল যে প্রতিদিনের পরার যে গলার হার, সেগুলো একেবারে মুড়ি মুড়কির মতন করে বিক্রি হচ্ছে। আর চুড়িগুলো কীরকম লাগছে বলুন তো, আমাদের কলকাতার গড়িয়াহাট আর নিউ মার্কেটের বাজারগুলোতে যেরকম ওই ইমিটেশন বা সিটি গোল্ডের জুয়েলারিগুলো যেরকমভাবে ঝোলে, চুড়িগুলো যেভাবে রাখা থাকে, এখানে মনে হচ্ছে ঠিক ওরকম। কিন্তু মানে এত এত সোনা, মানে কি বলবো, মানে সত্যি দুবাইকে যে সোনার দেশ বলা হয়, মানে এই জায়গাটা এলে আপনি বিশ্বাস করতে পারবেন। মানে আমার তো এই সমস্ত সোনার জামা কাপড়গুলো দেখে মনে হচ্ছে এগুলো কারা কেনে কারা পরে, আমার সত্যি দেখার বা জানার খুব ইচ্ছে। আর এই সোনার জিনিসগুলো যে কারিগররা বানিয়েছেন, তাদের কথা একবার ভেবে দেখুন, তারা কি নিখুঁত করে বানিয়েছে। নইলে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ সোনার, মানে সত্যি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। মানে আমার চোখ তো পুরো ছানা ভরা হয়ে গেছে বলা যায় গয়নাগুলোকে সব দেখে। মানে আমি সত্যি ভাষা হারিয়ে ফেলছি। মানে এই জায়গাটার আমি যে কি করে বর্ণনা দেব আপনাদেরকে, যে কি করে বোঝাতে পারবো এই জায়গাটা, মানে আমি সত্যিই তার ভাষা জানি না। এত সুন্দর জায়গাটা, মানে এত এত সোনার জিনিস, এত এত নতুন ডিজাইনের জিনিস আমি তো কখনো দেখিনি। এখানে প্রচুর ট্যুরিস্টদের ভিড় দেখছি, মানে বেশিরভাগই মনে হচ্ছে সব বাইরে থেকে এসেছেন। তবে একদিনে এই জায়গাটা ঘুরে দেখা সম্ভব নয়, মানে এতটা বড় জায়গা। মানে আমরা একটা লাইনই এখনও পর্যন্ত কন্টিনিউ করছি, আমরা ওই দিকের লাইনগুলোতে এখনও যেতেই পারিনি। আর তার সঙ্গে তো আবার অলিগলি রাস্তাও রয়েছে, সেগুলোতে তো আমরা ঢুকিই নি। এদেশে যেহেতু চুরি ছিনতাই নেই, সেই জন্যই সম্ভব হয়তো এভাবে সোনার জিনিসগুলো সবার সামনে রেখে দেওয়া। মানে প্রতিটি দোকান যেভাবে সাজিয়ে রেখেছে, আর মানুষ কিনছেও, অনেক ভিড়ও দেখছি কিছু কিছু দোকানের ভেতরে। এখানে যে এত এত মানুষের ভিড়, কিন্তু কোনো দোকানে একটাও সিকিউরিটি কোথাও দেখলাম না। মানে তাহলে বুঝে দেখুন যে এই জায়গাটা কতটা বিশ্বস্ত। নইলে এরকম মুড়ি মুড়কির মতন করে সোনা আমি কোথাও রাখতে দেখিনি কোনো দোকানে। আমি ইমিটেশনের দোকানে দেখেছি অনেক কিছু রাখতে, কিন্তু সোনার দোকানে এইভাবে জিনিস বিক্রি আমি সত্যিই দেখিনি। আর এই রিংটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় রিং। এটার ওজন হচ্ছে প্রায় 63 কেজি মতন। এটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে রেজিস্টার হয়েছে এটার নাম। এই রিংটার ওয়েট যদি মোটামুটি 63 কেজি হয়, তাহলে একবার বাড়ি বসে হিসেব করুন তো যে এটার দাম কত হতে পারে। এই রিংটার নাম হচ্ছে নাজমাত তাইবা। যদি কখনো জিকেতে কোশ্চেন করে তো সেই জন্য আমি ডিটেলসে সব কিছু বলেই দিলাম। এখানে সোনার দোকানের পাশাপাশি ড্রেস মেটেরিয়াল, তারপর ঘর সাজাবার জিনিস, মশলা, বিভিন্ন রকমের ফ্র্যাগনেন্স, পারফিউম, এইসবের দোকানও কিন্তু রয়েছে। আর এখানে যেটা বুঝলাম যে বার্গেন করেও জিনিস কেনা যায়। হ্যাঁ, অবশ্যই সেটা সোনার ব্যাপারে বার্গেন করা যাবে না, কিন্তু এমনি নর্মাল দোকানগুলো কিন্তু দেখছি অনেকেই বার্গেন করে জিনিস কিনছে। আর এইখানে আসুন, একটা দোকান দেখতে পেলাম, এত সুন্দর লাগলো বাইরে থেকে। এগুলো সোনার নয়, মানে কিন্তু এত সুন্দর দেখতে জিনিসগুলো, ঘর সাজাবার জিনিস। জুয়েলারি বক্স রয়েছে কত রকমের, ছোট থেকে বড় বিভিন্ন সাইজের জুয়েলারি বক্স রয়েছে। আর জিনিসগুলো এত আই ক্যাচিং, মানে কি বলবো, মানে মনে হচ্ছে দোকানটাতে সমস্ত জিনিস আমি নিয়ে চলে যাই, এত সুন্দর লাগছে দেখতে।
এই জুয়েলারি বক্সগুলো দেখুন কতটা বড় বড় সাইজ, মানে বাইরে যে জুয়েলারিগুলো দেখলেন সেইগুলো রাখার জন্য হচ্ছে এই বক্সগুলো। এবার আমরা এসেছি একটা মশলার দোকানে। এখানে বিভিন্ন রকমের স্পাইসেস রয়েছে। আমরা এই দোকান থেকে একটু কেসার কিনবো। এই দুবাইতে এত কেসারের দোকান, অথচ মানে মনে হয় মাঝে মাঝে যে একটুখানি কিনে নিয়ে যাই, টেস্ট করে দেখি কীরকম। তো সেই জন্য আজকে ভাবছি একটু কিনবো। সোনা কিনলাম না তো কি হয়েছে, সোনার রেপ্লিকা তো কিছু কিনে নিয়ে যেতে পারি, কারণ কেসারের দামও কিন্তু খুব একটা কম সম নয়। এখানে অনেক রকম দামের কেসারি রয়েছে, তো আমরা তার মধ্যে যেটা বেস্ট বললো দোকান থেকে সেটাই নিলাম, কিন্তু বার্গেন করেই নিয়েছি। 1 গ্রাম কেসারের দাম 15 দিরাম বলছিল, কিন্তু আমরা বার্গেন করে 1 গ্রাম কেসার 10 দিরামে নিলাম। তবে দুবাইতে তো আমরা অনেক রকম জিনিসই কিনছি, সেই তুলনায় কিন্তু কেসারটা আমাদের কাছে সস্তাই মনে হলো। এখন ব্যাপারটা হচ্ছে কেসারটা কতটা ভালো সেটা ব্যবহার করার পর জানা যাবে। সেটা যখন আমি ব্যবহার করব সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তবে আজকে আমি জোর দিয়ে বলতে পারি আজকের ভিডিওটা আপনাদের সবারই মোটামুটি খুবই ভালো লেগেছে। যাই হোক, লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।